রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তৃতীয় জাতীয় কাউন্সিলের আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কাউন্সিলে ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম সভাপতি ও রুহুল আমিন আকন্দ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ সময় জরুরি সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। সময় যত বেশি যাবে তত বেশি সমস্যা তৈরি হবে। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তী সরকারের ৩ মাসের কাজের মূল্যায়ন করতে গিয়ে বলেন, এত অল্প সময়ে সরকারের পক্ষে সব কাজ করা সম্ভব নয়। দেশ পরিচালনায় সরকারের অদক্ষতা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আমরা আগেও বলেছি যে একটি বিষয় বোধহয় আমাদেরকে মনে রাখা দরকার, যে জনগণের সকল দাবি হয়তো তাদের পক্ষে পূরণ সম্ভব নয়, কিন্তু সরকার পরিচালনায় যে অদক্ষতা পরিলক্ষিত হয়, যদি অদক্ষতা দেখতে পায় জনগণ, সেটাও কিন্তু জনগণ আবার সহজভাবে মেনে নেবে না। সরকার জনগণের প্রত্যাশাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষা, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রূক্ষেপ করতে বোধহয় চাইছেন না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। অনেক অপ্রাপ্তি থাকার পরেও জনগণ কিন্তু এখনো এই সরকারের উপর আস্থা রাখতে চাইছে, তারা আস্থা হারাতে চাইছে না। জনগণ ও সরকারের মধ্যে আস্থার সম্পর্ক থাকলে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে ২২টি রাজনৈতিক দলের কাছে প্রস্তাব চেয়েছে সংস্কার কমিশন। অংশীজনদের সঙ্গে সংলাপও করছে। এরই অংশ হিসেবে নির্বাচন কমিশন বিটের সাংবাদিকদের সঙ্গে সংলাপ। ভোটের যে আইন বা আরপিও মতবিনিময়ে সংস্কার কমিশন জানায়, শুধু আগামী নির্বাচন নয়, স্থায়ী কাঠামো তৈরির কাজ চলছে। এ সময় আগের নির্বাচনগুলোতে গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বদিউল আলম মজুমদার। বাহিনী যে সকল অপকর্ম করেছে এগুলো বেআইনি, এগুলো গুরুতর অপরাধ, এগুলোর বিচার হওয়া দরকার, বিচার হওয়া উচিত ছিল। তবে একই সাথে এবং ভবিষ্যতে যাতে এটা বন্ধ হয়, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমরা এই ব্যাপারে প্রস্তাব করব। সভায় জানানো হয়, স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক না রাখার সুপারিশ করবে সংস্কার কমিশন। দলীয় প্রতীকে নির্বাচন হোক, এটা আমরা চাই না। তো এটা আলটিমেটলি ফাইনালি যদি আপনারও তো রিফ্লেকশন এরকম হয়, এটাই হয়তো আলটিমেটলি আসবে। এতটুকু আমি বলতে পারি যে স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে। আর আরেকটা জিনিস, স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যেটা আছে, আইন কানুন যেটা বিদ্যমান আছে, এটা হচ্ছে নির্বাচনী আইন না, লোকাল গভর্নমেন্ট আইন। লোকাল গভর্নমেন্ট আইন যদি পরিবর্তন না হয়, তাহলে কিন্তু স্থানীয় নির্বাচন সিঙ্গেল ডেতে সিঙ্গেল শিডিউলের নির্বাচন হওয়া এটা সম্ভব হবে না। জুলাই অভ্যুত্থানের চেতনা থেকেই নির্বাচন ব্যবস্থা সংস্কার করা হবে বলে জানায় কমিশন। এইটা এবার হয়তো এই কমিশন চিন্তা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শনিবার সকালে পল্লবীর বাইগারটেক এলাকার এই ঘর থেকেই উদ্ধার করা হয় 2 শিশুর গলাকাটা মরদেহ। পাশেই আহত অবস্থায় পড়েছিলেন বাবা আহাদ। পরিবারের সদস্যরা বলছেন, সকালে স্ত্রী ও মাকে কাজে পাঠান আহাদ। পাশের ঘরেই ছিলেন শিশুদের নানা জোবেদ আলী। কিছুক্ষণ পর গোগানির শব্দ পান তিনি। ঘরে ঢুকে বিছানায় 2 নাতির মরদেহ দেখতে পান জোবেদ আলী। এ সময় তার সামনে নিজের গলায় ছুরি চালান আহাদ। করলাম বাচ্চা দৌড় করতেছে, তার গলাতে এমনি লাগাইছে, ফেসাইতেছে। আমার 2 ছেলের আমার সাথে করে নিয়ে যায়। আজকে আমি নিতে চাইলে ও আমার কাছে দেয় নাই, কইতেছে তুই পাক করতে যা, আজকে তো আমি বাসায় আসছি, আমার কাছে থাকুক। পরে জরুরি সেবা নম্বরে খবর পেয়ে আহত আহাদকে ঢাকা মেডিকেলে পাঠায় পুলিশ। আর 2 শিশুর মরদেহ পাঠানো হয় কুর্মিটোলা মেডিকেলের মর্গে। ওনার শ্বশুর ছিল, ওনার ওয়াইফ আসছে, ওনাদেরকে রাইকা ঘরের দরজা আটকায় দিয়া যখন ওই যে ওসি তদন্ত আসছে
আসার পরে দরজা খুলে দিছি, ওনারা লাশ ঢাকা মেডিকেলে পাঠাইছে। কোনো সময় খারাপ ছিল না, কিন্তু এই বর্বরত কাহিনীটা যে করছে, মানে কি কারণে করছে বা কি উদ্দেশ্য, ওইটা আসলে বলাটা আসলে মুশকিল হয়ে যেতেছে। পুলিশের ধারণা পারিবারিক কলহ ও আর্থিক টানাপোড়েনের কারণে শিশুদের হত্যা ও আত্মহত্যার চেষ্টা করেন আহাদ। এ বিষয়ে আরও খোঁজ নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পারিবারিক এবং অর্থনৈতিক যে সমস্যার কারণে তাদের মধ্যে একটা মনোমালিন্য বা বিরোধ ছিল। আমাদের প্রাথমিক ধারণা এটা থেকে এই ঘটনার সূত্রপাত হওয়ার সম্ভাবনা বেশি, তবে আমরা প্রকৃত ঘটনাটা আরও ব্যাপক তদন্ত পর জানতে পারব। হাসপাতালে ভর্তি আহাদের শ্বাসনালী কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 10 নভেম্বর দুপুরে বগুড়ার দুপচাচিয়ার বাড়িতে ডিপ ফ্রিজ থেকে সালমা খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনার 2 দিন পর সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছিল টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে সালমাকে হত্যা করেন তার ছোট ছেলে সাদ। ঘটনা ভিন্ন দিকে মোড় নেয় শুক্রবার। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে বাড়িটির ভাড়াটিয়া মাবিয়া সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরই মধ্যে একজন আদালতে জবানবন্দিও দিয়েছেন। পুলিশ বলছে অনৈতিক কাজে বাধা আর ভাড়ার বকেয়া টাকা নিয়ে দ্বন্দ্বে খুন হন সালমা। নিয়ে গেছে সেটার উত্তরে সে যেটা বলছে, ওরা মনে করছে যে বাসায় সিসি ক্যামেরার এটা হচ্ছে ডিভিআর, আসলে প্রযুক্তির এই জিনিসগুলোতে ওদের একটা গ্যাপ ছিল। এই হত্যার বিষয়ে শনিবার দুপুরে রাজধানীতে ব্রিফিং করেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক। দাবি করেন ছেলে স্বীকারোক্তির বর্ণনাই দিয়েছে র্যাব, তবে কারো গাফলতি আছে কিনা তা নিয়ে তদন্ত হবে। যে জবানবন্দি বা স্বীকারোক্তি দিয়েছেন তিনি কিন্তু যে কোনো সময় সেটা পরিবর্তন করতে পারেন, এটা তার অধিকার, তার আইনগত অধিকার এটা, সে কিন্তু যে কোনো সময় এটি পরিবর্তন করতে পারে। স্পষ্ট করে বলতে চাই, র্যাবের এই তদন্তে যদি কোনো গাফিলতি থাকে এবং কোনো ধরনের যদি আমাদের তথ্যগত বা প্রক্রিয়াগত কোনো ধরনের ভুল থাকে এবং এই প্রক্রিয়ার সাথে যদি কেউ দায়ী হয় তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। র্যাবের তদন্ত সুষ্ঠুভাবে হয়নি বলে দাবি সালমা খাতুনের বড় ছেলে এবং স্বামীর। এই ক্ষোভটা তার, যে তাকে আমরা বের করে দেবো বাসা থেকে বা বাসা ভাড়া দেওয়ার যে একটা, বা আমার মা তার এই ব্যাপারগুলো জানতে পারাটা, এখান থেকে এই হত্যাকাণ্ডটা সম্ভবত হতে পারে। তদন্ত এখনো চলছে, আশা করি পুরো সত্যটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। কখনো বিশ্বাস করতে পারতেছি না, আমার আত্মীয় কেউই না যে তিনি এই কাজ করবে। আর মাদ্রাসা পড়ে খুব ভালো ছেলে আর কি। তো এরপরে যাক আমাকে আর আমার সন্তানকে এরা নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে খুব সম্মানের সাথে রাখছে, আমাকে ছেড়ে দেওয়া হয়, আমরা মামলা দিয়ে দিয়েছি, আমি চলে আসছি। আর র্যাবকে আমার সন্তানকে জেলে হাজতে নেওয়া হচ্ছে আর কি। এদিকে মাবিয়া ও সুমনকে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবেন, সব ঠিক ছিল, তবে ছোট গল্পের মতো শেষ হয়েও হলো না শেষ। দেশে আসতে পারেননি সাকিব, যিনি এখন টি10-এর জন্য প্রস্তুতি শুরু করেছেন দুবাইয়ে। উইন্ডিজের বিপক্ষে রঙিন পোশাকে খেলবেন কিনা সে প্রশ্ন আছে আলোচনার টেবিলে। আছে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুও। বিষয়টি এখন পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত, জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। ক্রিকেট বোর্ড একটা অটোনমাস বডি, আমি আমার পরামর্শ দিতে পারি এবং আমি যখন সর্বশেষ খেলা নিয়ে মিরপুরে একটা পরিস্থিতি তৈরি হলো তখন আমি আমার সেই পরামর্শ দিয়েছি, আপনারা জানেন, এবং ক্রিকেট বোর্ড সেই অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। সামনের দিকে ক্রিকেট বোর্ড অটোনমাসলি এই সিদ্ধান্তগুলো নিবে অবশ্যই। সেক্ষেত্রে আমার যে কোনো পরামর্শ যদি ওই সময়ের প্রেক্ষিতে দেওয়ার মতো থাকে আমি তাদেরকে সেটা। রাজধানীর বেশিরভাগ খেলার মাঠ দখলে চলে গিয়েছিল বিগত সরকারের আমলে। সবার জন্য মাঠ উন্মুক্ত করতে কাজ শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিটি কর্পোরেশনের মাধ্যমে এই মাঠগুলো আমরা পুনরুদ্ধার করব যেগুলো দখল হয়ে গেছে, এবং বাকি মাঠগুলোকেও যথাযথ সংস্কারের মাধ্যমে খেলাধুলার উপযোগী করে গড়ে তুলব। আর শুধু স্টেডিয়াম না, স্টেডিয়ামে তো একদম অ্যাডভান্স লেভেলের খেলাধুলাটা হয়, কিন্তু আমাদের খেলোয়াড়রা তো উঠে আছে এই ছোট ছোট মাঠ থেকেই। বড় ও জাতীয় পর্যায়ের মাঠগুলোর বেশিরভাগই নামকরণ ছিল বঙ্গবন্ধু সহ তার পরিবারের বিভিন্ন সদস্যের নামে। সেই সব নাম পরিবর্তনের কাজ শুরু হয়েছে। এরই মধ্যে 3 মাঠের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধুর নামে। এই স্টেডিয়ামের ভাগ্যে কি থাকছে? যে যে জায়গায় নামগুলো পরিবর্তন করা প্রয়োজন বলে মনে হচ্ছে, অথবা নতুন যেই কাঠামোগুলো আমরা করছি, বিভিন্ন উপজেলা স্টেডিয়াম হচ্ছে এবং এখানে আজকে একটা খেলার মাঠ হলো, এই কাঠামোগুলোতে যেন আমাদের শহীদদেরকে স্মরণে রাখার ব্যবস্থা করা যায়, সেটা আমরা করছি।
দেশের খেলাধুলার উন্নয়নে ফেডারেশনগুলোর সাথে আলোচনা করে নানা সিদ্ধান্ত বাস্তবায়নে সরাসরি কাজ করেছে ক্রীড়া উপদেষ্টা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।